শুনতে পাচ্ছ সিমরান? হ্যাঁ স্যার। আচ্ছা, কালকে আমরা এগুলো পড়ছিলাম যে কোন কোন প্রসেসের মাধ্যমে আমরা হিটকে ট্রান্সফার করতে পারি, যার মধ্যে আমরা এটা পড়েছিলাম যে তিনটে প্রসেস হয়, একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। এখন যদি আমি কন্ডাকশন প্রসেসটাকে দেখি প্রথমে, তো সেই ক্ষেত্রে একটা রড দেওয়া আছে, এই রডটার এই এন্ডটাকে আমি বলছি যে T1 টেম্পারেচারে আছে, এই এন্ডটা আছে T2 টেম্পারেচারে, এদের যে লেন্থটা সেই লেন্থটা হচ্ছে এল লেন্থ। তো আমি যত T1 থেকে T2 দিকে যাব, এখানে T1 যেটা সেটা হচ্ছে T2 চেয়ে বেশি। তো যত আমি T1 থেকে T2 দিকে চলে যাব তত আমি দেখব যে তার যে টেম্পারেচারটা সেটা ধীরে ধীরে কমবে, তার কারণ T1টা হায়ার টেম্পারেচার আছে, T2টা লোয়ার টেম্পারেচারে আছে। এবার এই যে টেম্পারেচারটা কমছে লেন্থের সঙ্গে সঙ্গে, এটাকে বলা হয় মাইনাস ডিটি বাই ডিএলএক্স। মানে মাইনাস কেন? কারণ কমছে। ডিটি মানে কি? টেম্পারেচারের ডিফারেন্সটা কমছে বা টেম্পারেচার কমছে যত আমি দূরে যাচ্ছি, আর কার সঙ্গে না? লেন্থের সঙ্গে। আর এই টার্মটাকে বলা হয় টেম্পারেচার গ্রেডিয়েন্ট। আমি বলেছিলাম লেন্থের সঙ্গে চেঞ্জ হলে তাকে গ্রেডিয়েন্ট বলা হয়, তো এটাকে বলা হয় টেম্পারেচার গ্রেডিয়েন্ট। এটাকে এবার এই যে টেম্পারেচার গ্রেডিয়েন্টটা আমি কথাটা বললাম, এটা কেন বলছি? এর কারণটা হচ্ছে যে যদি আমি দেখি যে কত পরিমাণ হিট আমি দিয়েছি বা হিটটা কত চেঞ্জ হলো, মানে যেটাকে আমি বলছি ডি কিউ বাই ডিটি। ডি কিউ, কিউ মানে কি? কিউ মানে তোমার গিভেন হিট। এই যে রেট অফ চেঞ্জ দ্যাট ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ অফ দি টেম্পারেচার গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে ইজ অলসো প্রপোর্শনাল টু দি সারফেস এরিয়া। যদি এটা সারফেস এরিয়া এ হয় তো এর সঙ্গে প্রপোর্শনাল। তো যদি আমি প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিই দুটোকে মার্চ করে, তো এই ফর্মুলাটা আমার কাছে এরকম আসে যে ডি কিউ বাই ডিটি একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে বলা হয় কে ইন্টু এ, আর তার সঙ্গে কি আসবে না ডিটি বাই ডিএক্স। এখন এই পুরোটার জন্য কেটা তো কেই থাকবে, এরিয়াটা এ থাকলো। ডিটি মানে কি? টেম্পারেচারের চেঞ্জ, মানে T2 মাইনাস T1, সামনে একটা মাইনাস ছিল তো T1 মাইনাস T2 হয়ে যাবে, তাহলে T1 মাইনাস T2 ডিভাইডেড বাই ডিএক্সটা কত না তার পুরো লেন্থটা এল। তো এটা আসবে স্যার যেই ওখানে পরিমাণ। এ কেন এলো? হ্যাঁ, এ কেন এলো? এই যে এরিয়াটা দুটোকে যদি মার্চ করি, মার্চ করলে কি আসবে? দুটোকে যদি মার্চ করি এটাকে, তাহলে কি হবে? এখান থেকে আসবে এই জিনিসটা ডি কিউ বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এ ইন্টু ডিটি বাই ডিএক্স। বুঝতে পারলে? এইটা আসবে। এখান থেকে আমি এখন প্রপোর্শন সাইনটাকে তুললাম, দিয়ে এই কেসটাকে লিখলাম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এই যে পার্টটা, এটাকে বলা হয় যে ইউনিট টাইমের মধ্যে, বা এটাকে বলা হয় রেট অফ হিট সাপ্লাইড বা রেট অফ হিট ফ্লো, কিউ বাই টিটাকে। বুঝতে পারলে? এটাকে বলছে রেট অফ হিট ফ্লো বা রেট অফ হিট সাপ্লাইড, এটাকে। এই পুরো কন্ডাকশনে একদিক থেকে অন্যদিকে হিট ট্রান্সফার হচ্ছে। যদি আমি কিউ পরিমাণ হিট একে দিয়ে থাকি, তাহলে কীরকমভাবে সেটা ট্রান্সফার হবে না এই প্রসেসটাকে সে ফলো করবে। সেই ক্ষেত্রে তার ফর্মুলা আমি যেটা পাবো সেটা হলো এইটা। আর এইখানটাতে যদি আমি এটাকে হিসাব করে দেখি, একটুখানি মাথা ঘামাই, তাহলে এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসে, সেটা হলো যে এইখানে হিটটা কেন T1 থেকে T2 দিকে ট্রান্সফার হলো? তার কারণ T1টা বেশি ছিল, T2টা কম ছিল। হিট সবসময় হায়ার টু লোয়ার ফ্লো করে। আর এটা হলো কারণ যে T1 থেকে T2 দিকে হিটটা ফ্লো করলো। ঠিক আছে, খুব ভালো কথা। যদি সেটা হয়ে গিয়ে থাকে, তার মানে আমি যদি এটাকে এখন একটা কোনো রেজিস্ট্যান্সের সঙ্গে কম্পেয়ার করি যার মধ্যে কারেন্ট ফ্লো করে, যেটা আমরা ক্লাস 9-10-এ পড়েছিলাম যে একটা রেজিস্ট্যান্স আছে যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, আর রেজিস্ট্যান্স কারেন্ট আই ফ্লো করলো এর মধ্যে দিয়ে, তাহলে আমি জানি যে হায়ার পোটেনশিয়াল থেকে
লোয়ার পোটেনশিয়াল তার দিকে কারেন্ট সবসময় ফ্লো করে, এটা আমরা জানি। এবং সেই ক্ষেত্রে আমরা এটাও বলতাম যে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ইকুয়াল টু আই ইন্টু আর, এটা আমরা বলতাম প্রত্যেকে, জানা আছে। এবারে যদি এটা হয় এবং এর সঙ্গে আমি ওটাকে কম্পেয়ার করি, তাহলে আমি বলতে পারি যে এখানটাতে ভিএইচ মাইনাস ভিএল এটা আমাকে দিচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স, সেরকম ধারা এখানটাতে টি1 মাইনাস টি2 কি দিচ্ছে টেম্পারেচারের ডিফারেন্স। এবং এখানটাতে পোটেনশিয়াল ডিফারেন্স ছিল বলে কারেন্ট যাচ্ছে, এখানে টেম্পারেচার ডিফারেন্স আছে বলে হিট যাচ্ছে। অর্থাৎ এখানটাতে পোটেনশিয়াল ডিফারেন্সের রোলটা কে প্লে করছে না এখানকার টি1 মাইনাস টি2, ঠিক আছে। এবং আমি জানি যে যদি আমি কারেন্ট বার করি তার মানে সেটা আসে কি না কিউ বাই টি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভিটা কি না, ভি মানে হচ্ছে যে ভিএইচ মাইনাস ভিএল। যদি আমি এটাকে কম্পেয়ার করে দেখি তাহলে কি পাবো, কিউ বাই টি মানে কি, যেটা হিট ফ্লো হলো তার রেট, তার মানে আমি বলতে পারি সেটা হলো কারেন্টের রোল যে প্লে করছে। তাহলে এখানে কারেন্টের রোল যদি কিউ বাই টি প্লে করে, এটাকে বলে থার্মাল কারেন্ট। কিউ বাই টি এটাকে আর একটা টার্ম ইউজ করা হয়, এই কারণে এটার টার্মটাকে ইউজ করা হয় থার্মাল কারেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্সের রোলটা কে প্লে করছে টি1 মাইনাস টি2, তাহলে ভি বাই আর হবে। তাহলে ভি বাই আর যদি আমি লিখি তাহলে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি যে টি1 মাইনাস টি2 ডিভাইডেড বাই এল বাই কে। লেখা যায় এটাকে এরকমভাবে, বলো কিউ বাই টিটাকে, দেখো ওখান হ্যাঁ থেকে। স্যার। এবার তুমি লক্ষ্য করে দেখো, কারেন্ট ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তার মানে এই যে পার্টটা আছে, এই যে এল বাই কে, এই পার্টটা এল বাই কে, এই পার্টটা এখানে রেজিস্ট্যান্সের রোলটাকে প্লে করছে। তো এই যে রেজিস্ট্যান্স এটাকে বলা হয় থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্স, বুঝতে পারলে? মানে এল বাই কে এ ওই পোর্শনটাকেই বলা হয় থার্মাল হ্যাঁ, রেজিস্ট্যান্স। কারণ এখানে আর এর রোলটা কে প্লে করছে, এইটা। ওখানে কি ছিল ভি বাই আর, এখানে কি আসছে ভি বাই এটা, তাহলে এটা হবে আর এর ইকুইভ্যালেন্ট, বুঝতে পারো, এল বাই কে এটা। তো এখানটাতে এটাকে বলা হয় থার্মাল রেজিস্ট্যান্স। তো যখনই থার্মালের কোয়েশ্চেন এই কন্ডাকশনের করা হয়, তখন আমি সেটাকে চাইলে কারেন্ট ইলেকট্রিসিটির সঙ্গে কম্পেয়ার করেও আনসার দিতে পারি। তখন আমি এই পার্টগুলোকে আমাকে ইউজ করতে হবে। চলো লিখে নাও চটপট। স্যার ওটা কি লিখেছেন, রেট অফ হিট সাপ্লাইড? রেট অফ হিট সাপ্লাইড, হ্যাঁ, বা রেট অফ হিট ফ্লোনও বলতে পারো তুমি। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে, চলো। এবারে যেহেতু আমরা এটাকে কারেন্টের সঙ্গে কম্পেয়ার করতে পারলাম, তো কারেন্টের মধ্যে আমরা জানি যে দুটো কম্বিনেশন তৈরি করা হয়, একটাকে বলা হয় সিরিজ কম্বিনেশন, একটাকে বলে প্যারালাল কম্বিনেশন। তার মানে দুটো রডকে আমি এমনভাবে জয়েন করতে পারি যাতে করে তারা ওরকমভাবে কম্বিনেশন তৈরি করবে সিরিজ বা প্যারালাল, এবং তার থ্রু আমি কারেন্টকে মানে হিটকে ফ্লো করাতে পারি। সেই ক্ষেত্রে অবভিয়াসলি তাদের যে, যখন আমি বলেছিলাম যে সিরিজ কম্বিনেশন পড়েছি যখন আমরা, তখন আমরা জানতে হবে তার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেতাম R1 প্লাস R2। তাহলে এখানটা তো যে থার্মাল রেজিস্ট্যান্স, যদি দুটো ডিফারেন্ট তোমার রডস হয়, তার জন্য কে এর ভ্যালু অবভিয়াসলি ডিফারেন্ট হবে। এ অ্যান্ড এল সেম হতে পারে, নাও হতে পারে, কিন্তু কেটা ডিপেন্ড করে
এবার থার্মাল কন্ডাক্টিভিটি বলা হয় কেটাকে, এটা কেটা ডিপেন্ড করে মেটেরিয়ালের উপর। যদি ডিফারেন্ট মেটেরিয়াল হয় তাহলে কে ভ্যালু ডিফারেন্ট হবে। এখন লেন্থ অ্যান্ড এরিয়া দুটো রডের সেম হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যদি ডিফারেন্ট মেটেরিয়াল হয় সেই ক্ষেত্রে আমি কনফার্ম বলতে হবে তার কের ভ্যালু ডিফারেন্ট হবে, এটা কনফার্ম। কারণ মেটেরিয়াল ডিফারেন্ট মানে কে ডিফারেন্ট, একদম কনফার্ম জিনিস। তো এখানেও আমরা ইউজ করতে পারি এবং ইউজ করে আমরা এটা বার করতে পারি যে যদি কোনো একটা দুটো রডকে আমি সিরিজ কম্বিনেশনে রেখে দিই তাহলে সেই ক্ষেত্রে তার কীরকমভাবে তার আর কি তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আমরা বার করব, বুঝতে পারলে? তো এখানে যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিটাকে আমরা বার করি তার প্রসেসটা কি, আমি ফর্মুলাগুলোকে লিখছি তাহলে বুঝতে পারবে, ডেরিভেশন এখন হবে না। তো ধরো দুটো রডকে আমি এরকমভাবে কানেক্ট করলাম, এর জন্য লেন্থ হচ্ছে L1, এর জন্য L2, এর এরিয়া হচ্ছে সিরিজে কানেক্ট করেছি তার মানে এরিয়া সেম করতে হবে আমাকে। দুটোর এরিয়াকে আমি A নিয়ে নিচ্ছি, বা আমি A1 A2 নিতে পারি, ছাড়ো A1 A2 নিয়ে নিই। এটার জন্য K1, এটার জন্য K2। তো এদের জন্য যে ইকুইভ্যালেন্ট আমি থার্মাল মানে কে ইকুইভ্যালেন্ট যেটাকে আমি পাবো তার ভ্যালু কত হবে, সামেশন অফ L বাই সামেশন অফ L বাই কে, এটা আসবে সামেশন অফ L বাই সামেশন অফ L বাই কে। সামেশন মানে কি, সামেশন অফ L মানে কি, এখানে কী হবে L1 প্লাস L2 ডিভাইডেড বাই সামেশন অফ L বাই কে মানে কী হবে L1 বাই K1 প্লাস L2 বাই K2। এটা হবে যদি আমি সিরিজ কম্বিনেশনে রাখি, এটা হলো সিরিজ কম্বিনেশনে। নেক্সট হচ্ছে প্যারালাল কম্বিনেশন। আচ্ছা, সিরিজ কম্বিনেশনে রাখছি মানে কি, দুজনের মধ্যে যেই পরিমাণ কিউ যাবে মানে হিট ট্রান্সফার হবে তার ভ্যালু হবে সেম। আর প্যারালাল কম্বিনেশন মানে কি, প্যারালাল কম্বিনেশন মানে দুজনের যে T1 T2 টেম্পারেচার ডিফারেন্স হবে সেটা সেম হবে, কিন্তু একটা দিয়ে যদি আমি বলি যে Q1 হিট যাচ্ছে, অন্যটা দিয়ে কত পরিমাণ হিট যাবে দ্যাট ইজ Q2, এই পরিমাণ। এবং এই যে সিনটা, এই সময় এদের যে কে ইকুইভ্যালেন্টটাকে আমি পাবো সেটা কত আসবে না, সামেশন অফ কে এ ডিভাইডেড বাই সামেশন অফ এ। এটা হলো এর জন্য ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি, যখন আমি একবার তাকে সিরিজ কম্বিনেশনে যোগ করলাম আর একবার আমি প্যারালাল কম্বিনেশনে যোগ করলাম। ঠিক না? স্যার ফার্স্টের বক্সটাতে আপনি কে এর নিচে ওটা কি লিখেছেন? ইকুইভ্যালেন্ট, ইকিউ, ইকুইভ্যালেন্ট। ও, স্যার সিরিজে তার মানে মানে যে পরিমাণ কিউ বা হিট যাবে সেটা সেম থাকবে, হ্যাঁ, যেমন আর সিরিজ কম্বিনেশনে কারেন্ট প্যারালালে সেম থাকে, এখানে কি হবে তাহলে কিউ সেম থাকবে। সিরিজ প্যারালাল কম্বিনেশনে কি হয়, পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে, এখানে কি হবে টেম্পারেচার ডিফারেন্স সেম থাকবে, বুঝতে পারলে? এই হলো জিনিসটা, লেখা হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, আমরা জানি যে যদি আমি বরফকে দেখি সেই ক্ষেত্রে বরফ যদি মাইনাস টেম্পারেচারে লাই করে তাহলে তার নিচের যে জলটা সেটা জিরোতে লাই করবে। আমি বললাম যে এখানে একটা বরফ আছে যার টেম্পারেচার হচ্ছে তোমার -θ°C, এটা হচ্ছে আইস, আর এর নিচে আছে জল যেটা সাপোজ 0°C টেম্পারেচারে আছে, 0°C। এখন এই বরফটা যখন গ্রো করবে, আমি জানি যে সেই বরফটা প্রথমে নিচের দিকে গ্রো করে তারপর উপর দিকে গ্রো করতে শুরু করে। তো আমাকে বললো যে এই বরফটার ডেনসিটি হচ্ছে রো, রো হচ্ছে এই বরফটার ডেনসিটি। তাহলে x1 থেকে x2 থিকনেস ওর বাড়তে কত টাইম লাগবে আমাকে সেইটা বার করতে হবে।
ঠিক আছে? তো প্রসেসটা কি, ফর্মুলা কি হয়, ফর্মুলাটা যেটা এখান থেকে আসে যে টাইমটা লাগবে এর এই গ্রোটা করতে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু রো ইন্টু 2 রো ডিভাইডেড বাই, হ্যাঁ এক সেকেন্ড দাঁড়া, এটা বোধহয় আমি উল্টো লিখে ফেললাম, 2k থিটা হবে, সরি, 2k থিটা ডিভাইডেড বাই রো ইন্টু এক্স 2 স্কোয়ার মাইনাস এক্স 1 স্কোয়ার। যদি আজকে এই বরফটাকে আমি বলি যে x1 থিকনেস থেকে x2 থিকনেসে যেতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তার কত পরিমাণ টাইম লাগবে, না সেই টাইমটা লাগবে এটা, সেই উল্টোটাই লিখলাম বারবার, এক সেকেন্ড, উল্টোটাই লিখে ফেললাম, রো এল হবে এটা, রো এল ডিভাইডেড বাই 2k থিটা হবে, হ্যাঁ। টাইম কত লাগবে, এটা হবে টাইমটা, যেখানে বরফের লেন্থটা কত হচ্ছে এল, মানে বরফটা লেন্থে বাড়ছে না, জাস্ট থিকনেসটা বাড়ছে, তার x1 থেকে x2 হয়ে গেল এখন থিকনেসটা, টাইম কত লাগবে, এইটা হবে তার টাইমটা, লিখে নাও। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার আমি চলে আসি, সেটা হলো রেডিয়েশন পার্টটাতে। তো রেডিয়েশনটা কি হয়, যখন কোন একটা বডিকে তুমি হিট করবে তখন সে হিট এনার্জিকে বাইরে রেডিয়েট করবে, এনার্জিকে রেডিয়েট করছে মানে এনার্জির যে ফর্মুলা হয় সেটা এটা হয় যে এনার্জি মানে দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে যে এইচ নিউ, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হয় এইচ সি বাই ল্যামডা। এখন যখন আমি বলছি যে একটা কোনো বডিকে আমি হিট করেছি এবং সেই হিটটা সে বাইরের দিকে এমিট করছে এখন চারিদিকে, যদি সে হিটটাকে এমিট করে তার মানে তার এই এমিশনটাতে কেসটা এরকম দ্বারা হয়ে যাবে যে বিভিন্ন রকমের এনার্জি এমিট করতে পারে, যত টাইম যাবে তত এর এনার্জি কমবে, কারণ যেমন লোহা হয়, যে লোহা যখন খুব গরম হয় তখন পুরো ধরো লাল হয়ে আছে, তখন তুমি যখন তাকে রেখে দেবে তখন তার লাল রঙটা আস্তে আস্তে কমতে শুরু করবে, ডিফারেন্ট ডিফারেন্ট শেডস আসবে লালের। তো এইটা হবে কেসটা, ঠিক আছে। এবং এটা আসার জন্য এই রকম ঘটনাটা ঘটবে যে এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি বাইরে বেরোবে, ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি বেরোনোর জন্য ল্যামডার ভ্যালু চেঞ্জ হতে শুরু করবে, তুমি ওখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু চেঞ্জ হবে না, না, যেহেতু এই মেটেরিয়ালটাকে সবসময় মনে রাখবে ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি অফ সোর্স, যতক্ষণ না তুমি যেখান থেকে এনার্জিটা বেরোচ্ছে তুমি তাকে চেঞ্জ করছো ততক্ষণ অবধি তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবে না, কিন্তু ল্যামডা সেটা সোর্সের প্রপার্টি নয়। তো যেহেতু এনার্জি চেঞ্জ হচ্ছে তার মানে তার ল্যামডা চেঞ্জ হবে, তার ল্যামডা যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে তার বিভিন্ন রকমের ওয়েভলেন্থ আমি পাবো, কারণ বিভিন্ন ওয়েভের জন্য বিভিন্ন কালার্সের জন্য বিভিন্ন রকমের ল্যামডা হয়, তো বিভিন্ন রকম ল্যামডা হচ্ছে মানে বেসিক্যালি বিভিন্ন কালার্স বাইরে বেরিয়ে আসছে। এখন আমরা দেখতে পাই 7টা রঙকে, যাকে আমরা বলি ফিফথ জিওর, তাই না, এই যে ফিফথ জিওর, এটাকে আমরা দেখতে পাই, এরপরে আসে ইনফ্রারেড, আর এর আগে তোমার ইউভি এইগুলো চলে আসবে, আল্ট্রাভায়োলেট। তো যখন রেডিয়েশন হয় কোনো একটা বডি থেকে তখনই সবকটা কালারেরই রেডিয়েশনটা হয়, কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র মাঝের ওই টুকুনি পোর্শনকে, কারণ আমাদের চোখ সেন্স করতে পারে শুধু 7টা কালার ফিফথ জিওরকে, এমন নয় যে সেটা ইউভি বা ইনফ্রারেডকে এমিট করে না, সেটা ইউভি রে অ্যান্ড ইনফ্রারেড দুটোকেই এমিট করে, কিন্তু আমরা শুধুমাত্র মাঝের যে 7টা কালার সেইটাকেই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবারে এই যে যখন আমি তাকে হিট করলাম, একটা উইন্স ডিসপ্লেসমেন্ট ল বলে একটা ল আছে যেটা আমাকে এটা বলে যে যে ল্যামডাগুলো এমিট হলো আর তার সঙ্গে যে বিভিন্ন রকম টেম্পারেচার যদি আমি দিই এবং তার জন্য ল্যামডাগুলোর গ্রাফ প্লট করি, তো সেই ক্ষেত্রে পাওয়া যায় যে একটা সার্টেন টেম্পারেচারে যে কোনো একটা পার্টিকুলার ওয়েভলেন্থ সবচেয়ে বেশি পরিমাণের এমিট হবে। ধর আমি বললাম একটা T1 টেম্পারেচারে এক্সপেরিমেন্ট আমি করেছি,
তাহলে সেই ক্ষেত্রে এখানে অনেক কটা ল্যামডা পাচ্ছ, এইটার কারেসপন্ডিং একটা ওয়েভলেন্থ, এই পয়েন্টের কারেসপন্ডিং আরেকটা ওয়েভলেন্থ, এটার কারেসপন্ডিং আরেকটা ওয়েভলেন্থ, এরকমভাবে সব করার কারেসপন্ডিং তুমি একটা করে ওয়েভলেন্থ পাবে। কিন্তু এই যে ওয়েভলেন্থটা সেটা হবে ম্যাক্সিমাম, যে ওয়েভলেন্থটা পাবে সেটা কিন্তু একটাই হবে। কারণ তুমি দেখো, তুমি যদি বলো যে এইখানটার কারেসপন্ডিং মানে এইটা কারেসপন্ডিং তুমি আরেকটা ল্যামডা পাও, তাহলে একই রকম ল্যামডা তুমি দুবার পেতে পারো, দুবার করে তুমি একই রকম ল্যামডা পাবে, বুঝতে পারলে? কিন্তু ওই পার্টিকুলার টেম্পারেচারে এই যে ম্যাক্সিমাম ল্যামডা, যেটাকে আমি বলছি ল্যামডা ম্যাক্স, সেটা কিন্তু তুমি একবারই পাবে। যদি তুমি এই এক্সপেরিমেন্টটাকে অন্য কোনো টেম্পারেচারের মধ্যে পারফর্ম করো, মানে আমি বললাম যে তুমি এখন T2 টেম্পারেচার করছো এবং T2 টেম্পারেচারটা এর চেয়ে বেশি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে না, সেই ক্ষেত্রে এরকম ধরো গ্রাফটা ড্র হবে, এটা T2 টেম্পারেচারে। সেই সময় ল্যামডা ম্যাক্সটাও চেঞ্জ হয়ে যাবে এবং সেই ল্যামডা ম্যাক্সটা এর চেয়ে কম হবে। কেন কম হবে? কারণ উইন্স ডিসপ্লেসমেন্ট ল আমাকে এটা বলে যে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t। মানে যদি আমি টেম্পারেচারকে বৃদ্ধি করি তাহলে ল্যামডা কমে যাবে। এখন আমি T2টা কী করেছি, গ্রেটার দ্যান T1 বাড়িয়ে দিয়েছি। যদি বাড়িয়ে দিই তাহলে তার জন্য ল্যামডা ম্যাক্সটা কী হবে, কমে যাবে। তাই প্রথমে ল্যামডা ম্যাক্স এখানে ছিল প্রথম T1 এর জন্য, আর এখন T2 এর জন্য ল্যামডা ম্যাক্সটা এখানে চলে এলো। এটাকে আমি বলছি ল্যামডা ম্যাক্স ড্যাশ, বুঝতে পারলে? এই হলো সিনটা। তো এখন ল্যামডা ম্যাক্স চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু টেম্পারেচার বৃদ্ধি করার জন্য ল্যামডাটা কমে গেল, তাই এই গ্রাফটা এখান থেকে এখানে সরে যায়, তাই এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট গ্রাফ। কেন কি? গ্রাফটা ডিসপ্লেস হয়ে গেল, আর এই গ্রাফটাকে বলা হয় উইন্স ডিসপ্লেসমেন্ট ল, উইন্ড ডিসপ্লেসমেন্ট গ্রাফ। লিখে নাও। হলো? স্যার ওটা কি ল্যামডা ম্যাক্স লিখেছেন? হ্যাঁ, ওপরে ল্যামডা ম্যাক্স আর নিচেরটা ল্যামডা ম্যাক্স ড্যাশ। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার আসছি আমরা যে যখন কোনো একটা বডিকে আমি রেডিয়েশন করতে বললাম, তার মানে সেই বডিটাকে অবভিয়াসলি আমি কিছু পরিমাণ হিট তাকে আগে থেকে দিয়ে দিয়েছি, এবং কিছু পরিমাণ হিট দেওয়ার পরে আমি বললাম যে সে রেডিয়েশনটা করবে। যখন কোনো একটা বডিকে হিট আমরা সাপ্লাই করি সেই সময় কী কী হয় দেখো। যখন ধরো বললাম এই একটা বডি ছিল আমার কাছে, একে আমরা হিট দিয়েছি। যখন একে আমরা হিট দেব তখন সেই যে হিটটা আমি সাপ্লাই করলাম, সেই সাপ্লাইড হিটটা যখন এই হিটটা আসবে, এটার কিছুটা পরিমাণ এখানে অ্যাবজর্ব হয়ে গেল, এটা হয়ে গেল অ্যাবজর্পশন, এ দিয়ে লিখছি। কিছুটা পরিমাণ এখান থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে ট্রান্সমিট হলো, একে আমরা বলছি ট্রান্সমিশন। চলো এটা পুরোটাকে লিখে দিই, অ্যাবজর্পশন, যাকে আমরা এ দিয়ে লেখা দেখাবো। এটা হচ্ছে ট্রান্সমিট হলো, ট্রান্সমিশন, যাকে আমরা টি দিয়ে দেখাবো।
আর কিছুটা পরিমাণ কী হবে, বাকি যেই পরিমাণ থাকলো সেটা রিফ্লেক্ট হয়ে চলে যাবে। এটাকে আমরা কি বলছি, রিফ্লেকশন, যাকে আমরা আর দিয়ে দেখাবো। বুঝতে পারলে কত পরিমাণ হিট আমি দিয়েছিলাম, কিউ পরিমাণ হিট আমি তাকে দিয়েছিলাম। এখন যখন আমি কোনো বডিকে হিট দিলাম তখন সেটা 3টে পার্টে ভাগ হয়ে গেল, একটা পার্ট ট্রান্সমিট হয়ে গেল, একটা পার্ট অ্যাবজর্ব হলো, আর একটা পার্ট রিফ্লেক্ট হয়ে বাইরে বেরিয়ে চলে গেল। তো আমি বলতে পারি যে যে গিভেন হিটটা যেটা আমার আছে, টোটাল যেই পরিমাণ হিট আমি দিলাম তাকে, সেটা 3টে পার্টে ভাগ হতে পারে, অ্যাবজর্পশনের জন্য, ট্রান্সমিশনের জন্য, এটা হচ্ছে রিফ্লেকশনের জন্য। তো এখান থেকে আমি বলতে পারি যে কিউ এ বাই কিউ প্লাস কিউ টি বাই কিউ প্লাস কিউ আর বাই কিউ দ্যাট ইজ ইকুয়াল টু কত আসবে, 1। এখন এই যে কিউ এ বাই কিউ, কিউ টি বাই কিউ, কিউ আর বাই কিউ, এই যে পার্টগুলো আছে এদেরকে আমরা বলি কোএফিসিয়েন্ট, মানে এটাকে বলা হয় অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি, আর এই অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যেটা, এটা কি বলা হয়, এ। ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট এটাকে বলা হয়, যেটাকে টি দিয়ে দেখানো হয়, এটাকে বলা হয় রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। এটাকে স্মল দিয়ে দেখানো হয়, লিখে নাও। হলে বলবে কিন্তু। চলো, তো এই যে কোএফিসিয়েন্টগুলোকে আমরা পেলাম, মানে এ, টি, আর, তাহলে আমি বলতে পারি ইকুয়াল টু 1 পেলাম। তো এটা এরকমভাবে লিখতে পারি এখন চাইলে, যে এ প্লাস টি প্লাস আর ইকুয়াল টু 1। অর্থাৎ একটা বস্তুর মধ্যে আমি যেই পরিমাণ হিট দেব তার যতটা % অ্যাবজর্পশন হবে, যতটা % ট্রান্সমিশন হবে, যতটা % রেডিয়েশন হবে, তাদের মানে রিফ্লেকশন হবে, তার টোটাল যে ভ্যালুটা হবে সেই টোটাল ভ্যালুটা হবে কি ইকুয়াল টু 1। তো যদি আমি বলি যে কোনো একটা বডির ক্ষেত্রে টি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0, তাহলে সেই ক্ষেত্রে এ ইকুয়াল টু কত হবে, 1। T0 R0 মানে A1, T0 মানে কি ট্রান্সমিশন হচ্ছে না, R0 মানে কি রিফ্লেকশন হচ্ছে না, তার মানে পুরোটাই কি হচ্ছে, অ্যাবজর্পশন। তাহলে বডিটাকে তখন কি বলো তুমি, তখন পারফেক্টলি অ্যাবজর্পটিভ বডি। বুঝতে পারলে, পারফেক্টলি অ্যাবজর্পটিভ।
নেক্সট ট্রান্সমিশন 0, অ্যাবজর্পশন 0, কিন্তু রিফ্লেকশন হচ্ছে, তাহলে রিফ্লেকশন 1 হয়ে যাবে। তাহলে এখন বডিটা কীরকম হয়ে যাবে? পারফেক্টলি রিফ্লেকটিভ বডি। নেক্সট টি ইকুয়াল টু 1 হয়ে গেল, তাহলে আর ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 0 হচ্ছে, কিন্তু ট্রান্সমিশনটা 1 আসছে, মানে কি তার কোনো রিফ্লেকশন নেই, কোনো অ্যাবজর্পশন নেই, তার মানে বলতে পারি যেটা হলো পারফেক্টলি ট্রান্সমিটিভ বডি। বলছি যদি অ্যাবজর্ব না করে হুম, তাহলে ট্রান্সমিশন কিভাবে হবে? হতেই পারে সেই বডিকে নিচ্ছে কিন্তু নিজে গরম হচ্ছে না, জাস্ট হিট কেসে সাপ্লাই করে দিচ্ছে, কিন্তু বাস্তবে সেটা হয় না। যে কারণে আমি এগুলো বারবার বলছি পারফেক্টলি, এই পারফেক্ট বডি কখনো জীবনে হয় না, বুঝতে পারলে? এগুলো থিওরিটিক্যাল কনসেপ্ট আর কি। এগুলো যে হিটকে ট্রান্সমিট করবে সে নিজেও গরম হবে, তো ওই জন্য পারফেক্টলি শুধুমাত্র কথার জন্য, কিন্তু বাস্তবে পারফেক্টলি কখনো এগুলো হওয়া সম্ভব নয়। লিখে নাও এটাকে। আচ্ছা, আর একটা জিনিসও বলে দিই, যে টোটাল যেই পরিমাণ হিট সে অ্যাবজর্ব করলো, কত পরিমাণ? কিউ। টোটাল কার মধ্যে? কিউর মধ্যে। তাহলে কিউ এ অ্যাবজর্ব করলো, টোটাল হচ্ছে কিউর মধ্যে, ইনটু যদি আমি 100 করি মানে হলো পার্সেন্টেজে, তাহলে এটাকে আমি কি বলবো না, কত পার্সেন্ট সে অ্যাবজর্ব করলো, মানে এটা হচ্ছে অ্যাবজর্পটিভ পাওয়ার, বুঝতে পারলে? অ্যাবজর্পটিভ পাওয়ার। আচ্ছা, টোটাল যত পরিমাণ সে রিফ্লেক্ট করলো গিভেন হিটের মধ্যে ইন্টু 100%, এটাকে বলা হয় রিফ্লেকটিভ পাওয়ার। নেক্সট টোটাল যে গিভেন হিট তার মধ্যে যত পরিমাণ সে ট্রান্সমিট করলো, এটাকে বলা হয় ট্রান্সমিটিভ পাওয়ার। বুঝতে পারলে? এই হলো কেসটা, পাওয়ারগুলো এগুলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো এবার হেডিং দাও স্টিফানস বোল্টম্যানস ল, স্টিফানস বোল্টজম্যান ল, STEFAN apostrophe S, STEFAN apostrophe S। বোল্টজম্যান, BOLTZMANN, BOLTZMANN, বোল্টজম্যান ল। MANN। হ্যাঁ, MANN। হ্যাঁ স্যার, লিখেছি। দেখো, রেডিয়েটেড এনার্জি, রেডিয়েটেড এনার্জি emitted by a perfect black body, emitted by a perfect black body per unit area per second,
per unit area per second is capital E equal to sigma into capital T to the power 4, sigma into capital T to the power 4. হ্যাঁ স্যার বুঝেছি। হলো, দেখো এটাকে বোঝার আগে তোমাকে এটা বুঝতে হবে যে ব্ল্যাক বডি জিনিসটা কি। দেখো আমরা যে বললাম যে পারফেক্ট অ্যাবজর্পটিভ বডি, যার ক্ষেত্রে কোনো ট্রান্সমিশন নেই, কোনো রিফ্লেকশন নেই, এটা একমাত্র একজনাই করতে পারে, আর সে হলো আইডিয়াল ব্ল্যাক বডি। আইডিয়াল ব্ল্যাক বডি যদি কেউ হয় তাহলে সেই ক্ষেত্রেই একমাত্র এটা সম্ভব যে সে সমস্ত হিটকে অ্যাবজর্ব করলো কিন্তু কোনো হিটকে সে রেডিয়েট করতে পারলো না। কিন্তু আইডিয়াল ব্ল্যাক বডি বাস্তবে সম্ভব নয়। একবার তৈরি করা হয়েছিল আইডিয়াল ব্ল্যাক বডি, তবে সেটা আইডিয়াল ব্ল্যাক বডি তৈরি করা হয়নি। আইডিয়াল ব্ল্যাক বডির বদলে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, এবং স্ট্রাকচারটা এরকম ছিল যে একটা কিউব ছিল, যে কিউবটার মধ্যে একটা ছোট্ট ফুটোর মধ্যে দিয়ে হিটকে বা লাইটকে এন্টার করানো হয়েছিল। তার ভেতরটা পুরো চারকোল ব্ল্যাক ছিল এবং সেই লাইটটার বাইরে বেরিয়ে আসতে পারেনি, তাকে আমরা বলতাম আইডিয়াল ব্ল্যাক বডি। ওটা আমরা থিওরিটিক্যালি তৈরি করেছিলাম, আর এটাই আইডিয়াল ব্ল্যাক বডির সেন্সটা। তো একমাত্র আইডিয়াল ব্ল্যাক বডি হলো এমন একটা জিনিস যেটা সমস্ত রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারবে এবং কোনো রকম রিফ্লেকশন বা ট্রান্সমিশন সে শো করবে না, একমাত্র সেখানেই সম্ভব এই কেসটা। এখন এই যে আইডিয়াল ব্ল্যাক বডি হলো, সে কত পরিমাণ সে অ্যাবজর্ব করছে, একটা যদি নর্মাল বডি সিগমা মানে এ পরিমাণ অ্যাবজর্পশন করে, তো সেই ক্ষেত্রে তার কারেসপন্ডিং একটা যদি কোনো ব্ল্যাক বডি হয়, সে কত পরিমাণ অ্যাবজর্পশন করবে, কিংবা যেই পরিমাণ আর কি সে এমিশন করলো তার কত পরিমাণ মানে ব্ল্যাক বডির রেসপেক্টে কত পরিমাণ সে এমিশন করবে। যখনই এই ব্ল্যাক বডির টার্মগুলোকে নিয়ে চলে আসা হয়, সেই সময় আমরা এটা বলি যে রিলেটিভ পার্ট। মানে যদি তোমাকে আমি বলি যে একটা কোনো বডি নর্মাল অবস্থায় সিগমা মানে ই পরিমাণ এমিশন করছে, আর ব্ল্যাক বডি করছে ই ল্যামডা, তাহলে এটাকে আমরা বলবো কি, তার ওই বডিটার রিলেটিভ এমিসিভিটি। তাহলে এটাকে বলা হচ্ছে এমিসিভিটি। এমিসিভিটি মানে কি, যতটা সে এমিশন করছে, বাইরে যতটা সে ছাড়তে পারছে, এমিসিভিটি। বুঝতে পারলে? আর এটা হচ্ছে এমিসিভিটি অফ দি ব্ল্যাক বডি, এটা হচ্ছে কি রিলেটিভ এমিসিভিটি বা রিলেটিভ টু আইডিয়াল ব্ল্যাক বডি, আইবিবি। বুঝতে পারলে? এখন আমাকে স্টিফানস ল এটা বলছে, যদি কোনো একটা বডিকে আমি কোনো একটা সার্টেন টেম্পারেচারের মধ্যে রেখে দিই, তাহলে সেই ক্ষেত্রে সে যেই পরিমাণ হিটকে এমিশন করবে, তার যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা হচ্ছে ই ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4, যেখানে সিগমা হচ্ছে স্টিফান বোলসম্যান ল। এবং এই এমিশনটাকে যদি আমি ব্ল্যাক বডির টার্মে লিখতে, তাহলে সেই ক্ষেত্রে লেখা হয় ই ইকুয়াল টু সিগমা ইন্টু ই আর টি টু দি পাওয়ার 4। তো তার মানে যদি আমি তোমাকে এটা বলি যে একটা কোনো আইডিয়াল একটা কোনো বডি ছিল, যে বডিটার টেম্পারেচার আমি T1 থেকে T2 করলাম, তাহলে এমিসিভ এখন কতটা তার এমিশন এনার্জি বা তার এমিশন এনার্জির ভ্যালু কত হবে, বা আমি এটা বললাম তার সারাউন্ডিং টেম্পারেচার হলো T0, তাহলে কত হবে। তো তখন তুমি এটা বলবে, তাহলে তার প্রথমে কত ছিল E1, যখন T1 টেম্পারেচারে তখন কত ছিল না, তখন ছিল সিগমা ইন্টু ই আর টি টু দি মানে T1 টু দি পাওয়ার 4। এখন কত হচ্ছে E2টা, সিগমা ই আর T2 টু দি পাওয়ার 4। তাহলে চেঞ্জ কত হয়ে গেল, E2 মাইনাস E1 এর, তাহলে আসবে কত, এই পোর্শনটা কমন নিয়ে নেবো, তাহলে লিখবো কত আমি না সিগমা ই আর এখানে কত আসবে T2 টু দি পাওয়ার 4 মাইনাস T1 টু দি পাওয়ার 4।
এইটা হয়ে যাবে সেই ক্ষেত্রে আনসারটা, যেটা স্টিফানস বোলসম্যান ল আমাকে শেখাচ্ছে। ইভেন যদি কোনো একটা বডির টেম্পারেচার টি হয়, সারাউন্ডিং টেম্পারেচার টি নট হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাই হবে, জাস্ট সেখানটাতে এখানটাতে হবে টি, এখানে হবে কি টি নট, সারাউন্ডিং টেম্পারেচার টি নট। কেসটা বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো। স্যার ওখানে ইয়ারটাকে কি লিখেছেন অ্যারো দিয়ে? ওরা তোমার রিলেটিভ টু ব্ল্যাক বডি, আইডিয়াল ব্ল্যাক বডি, আইবিপি শর্টে লিখেছি, রিলেটিভ টু আইবিপি। হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার এই যে ডিফারেন্সের যে পার্টটা লিখলে, ওটার পাশে লিখে রাখো প্রিভোস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ। প্রিভোস্ট, PREVOST, প্রিভোস্ট থিওরি অফ স্যার যেখানে অঙ্কটা করলাম হ্যাঁ হ্যাঁ ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি কোনো অঙ্ক নয়, অঙ্কের ফর্মে দেওয়া, ওটা একটা থিওরি, প্রিভোস্ট থিওরি। ওটাকে প্রিভোস্ট থিওরি বলে। যদি তার একটা টেম্পারেচার বডি টি হয়, সারাউন্ডিং টেম্পারেচার যদি টু হয়, তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ তার মধ্যে তোমার হিট এক্সচেঞ্জ হবে বা কত পরিমাণ এনার্জি রেডিয়েট হবে, ওটাই প্রিভোস্ট থিওরি অফ হিট এক্সচেঞ্জ। হ্যাঁ স্যার লিখেছি। পরেরটা হলো কিরচফ ল, KIRCHHOFF দিয়ে অ্যাপোস্ট্রফি এস দিয়ে লেখো ল। লিখেছো? হ্যাঁ স্যার। দেখো কিরচফ ল আমাকে কি বলছে, কিরচফ ল আমাকে এটাই বলছে যে কোনো একটা বডির জন্য অ্যাবজর্পটিভ পাওয়ার আর এমিসিভ পাওয়ার যেটা, তাদের ভ্যালু অলওয়েজ সেম থাকে। মানে যদি আমি তোমাকে বলি যে একটা কোনো পার্টিকুলার ওয়েভ লেন্থের ওয়েভ বেরোলো এবং বা লাইট বেরোচ্ছে একটা কোনো রেডিয়েশন হওয়ার জন্য, এবং সেখান থেকে যে এমিশনটা, তাকে আমি বলছি তোমার স্মল ই ফর আ পার্টিকুলার ল্যামডা, আর একটা হচ্ছে তোমার এ ফর আ পার্টিকুলার ল্যামডা, মানে এমিসিভ পাওয়ার অ্যান্ড অ্যাবজর্পটিভ পাওয়ার, তারা সেম হবে, তবে তাদের যে রেশিও হবে সেটা কত হবে, ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি কি বলছিলাম না, ই ল্যামডা ইকুয়াল টু এ ল্যামডা। অর্থাৎ যদি কোনো একটা বস্তু সে পারফেক্টলি কোনো জিনিসকে অ্যাবজর্ব করে, তাহলে সেই ক্ষেত্রে যদি সে এমিট করে, তাহলে সে পারফেক্টলি এমিটও করবে এবং পুরো এনার্জিকে সে এমিট করবে। অর্থাৎ একটা পারফেক্ট অ্যাবজর্বার যদি কেউ হয়ে থাকে, সে পারফেক্ট এমিটারও হবে। অর্থাৎ যদি একটা কোনো বডি খুব সাংঘাতিকভাবে হিটকে অ্যাবজর্ব করে নিয়ে থাকে, তাহলে সেই বডিটা খুব সাংঘাতিকভাবে হিটকে এমিটও করবে।
যেই কারণে যদি তুমি একটা ঘরের মধ্যে একটা কালো বল, হলুদ বল, সাদা বল এদেরকে তুমি রেখে দাও, তাদেরকে তুমি হিট দিয়ে রাখো, সবচেয়ে বেশি হিট অ্যাবজর্ব করবে কালো বল। তো যদি তুমি অন্ধকার ঘরের মধ্যে ওকে তুমি রেখে দাও, তাহলে সবচেয়ে বেশি যেটা গ্লো করবে সেটাও হবে কালো বল, কারণ এমিশনও সবচেয়ে বেশি সেই করবে, কারণ সবচেয়ে বেশি অ্যাবজর্পশনটাও কালো বলটাই করবে। কেসটা বুঝতে পারলে? যেখানে মনে হয় না সাদা বলটা করবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। হুম। তো এবার এটা থিওরিটাকে লিখে নেবে। লেখো, the ratio of spectral emissive power, the ratio of spectral emissive power to absorptive power, to absorptive power Emissive power to absorptive power is same for all surfaces, is same for all surfaces at the same temperature, at the same temperature, and it is equal to it is equal to the emissive power of a perfectly black body. It is equal to the emissive power of a perfectly black body at that temperature, at that temperature. ফুল স্টপ। তারপর এই যে লিখলাম ওটাকে লিখে নাও। E by lambda ওটা? ই ল্যামডা বাই এ ল্যামডা ইকুয়াল টু 1, তারপরে মানে ই ল্যামডা ইকুয়াল টু এ ল্যামডা। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরে লিখে নাও, therefore a good absorber is a good emitter, a good absorber is a good emitter. হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপর লেখো পারফেক্টলি ব্ল্যাক বডি, perfectly black body. লেখো, a body which absorbs all the radiations, a body which absorbs all the radiations incident on it is called perfectly black body, is called perfectly black body. Absorbed all the radiation Incident on it is called perfectly black body. Full stop.
হ্যাঁ লিখেছি। এরপরে লেখো অ্যাবজর্পটিভ পাওয়ার। এই টার্মগুলো মনে রাখতে হবে, বোর্ডের এক্সামে জিজ্ঞেস করে ডেফিনিশনসগুলো। অ্যাবজর্পটিভ পাওয়ার ব্র্যাকেট দিয়ে লিখবে স্মল এ। অ্যাবজর্পটিভ পাওয়ার ব্র্যাকেট দিয়ে লিখবে স্মল এ। লিখেছি। লেখো অ্যাবজর্পটিভ পাওয়ার অফ এ সারফেস is defined as absorptive power of a surface is defined as the ratio of radiant energy absorbed by it, the ratio of radiant energy absorbed by it in a given time to to the total radiant energy to the total radiant energy incident on it in the same time. Full stop. For ideal black body, for ideal black body বলো অ্যাবজর্পটিভ পাওয়ার কত হবে? এ মানে কত হবে আইডিয়াল ব্ল্যাক বডির জন্য? একটু আগে লিখেছিলাম। কত হবে বলো? ফর আইডিয়াল ব্ল্যাক বডি এ ইকুয়াল টু কত হবে? 1। 1 লিখে নাও, এ ইকুয়াল টু 1। হলো? হ্যাঁ স্যার। এবার লেখো এমিসিভ পাওয়ার, ব্র্যাকেট দিয়ে লিখবে স্মল ই। এমিসিভ পাওয়ার ব্র্যাকেট দিয়ে লিখবে স্মল ই। লিখেছি। লেখো ফর আ গিভেন সারফেস it is defined as the radiant energy emitted per second per unit area of the surface. The radiant energy Emitted per second per unit area of the surface. হ্যাঁ স্যার লিখেছি। চলো এবার পরেরটা লিখে নাও, উইন্স ডিসপ্লেসমেন্ট ল, WIEN', উইন্স ডিসপ্লেসমেন্ট ল। লেখো প্রোডাক্ট অফ ওয়েভলেন্থ ল্যামডা এম of most intense radiation emitted by a black body
and absolute temperature of the black body and absolute temperature of the black body is constant তো লিখে নাও lambda m into t equal to b, lambda m into t equal to b মানে আমি লিখেছিলাম lambda inversely proportional to t, তার মানে কি lambda equal to একটা constant into 1 by t, কনস্ট্যান্টটাকে বলা হয় b, তাহলে আমি বলতে lambda into t মানে কত হবে b, এই কনস্ট্যান্টটা কি না b, সো lambda m into t equal to b, b এর ভ্যালুটাকে লিখে নাও যে ইকুয়াল টু 2.89 into 10 to the power minus 3 meter b into equals to 2.89 into 10 to the power minus 3 meter into Kelvin. আর ফর্মুলাটা ছিল ল্যামডা এম ইন্টু টি ইজ ইকুয়াল টু বি, স্মল বি। Small b. লিখেছো? হ্যাঁ স্যার। পরেরটা লেখো নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং। দেখো নিউটনস ল অফ কুলিংটা কী জিনিস, নিউটন এটা বলছে ধরো তুমি মনে করো যে তোমার কোনো একটা বডি তোমার কাছে রাখা আছে, যে বডিটার টেম্পারেচার এখন আছে থিটা এবং সেটার যে টেম্পারেচারটা সেটা কমে গেছে এবং কমে গিয়ে সেই টেম্পারেচারটা থিটা নট হয়ে গেছে। তো কোনো একটা টাইমের সঙ্গে যদি আমি থিটার সম্পর্কটা লিখি, তো এখানে তো থিটা 1 থেকে থিটা নট হয়ে গেছে এটা। তো এই যে কেসটা হলো এখানটাতে, এই সময় যদি সেটা ঠান্ডা হয় তার মানে সেটা আস্তে আস্তে ঠান্ডা হবে এবং হতে 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 এটা থিটা নট, তো হতে হতে একটা সময় থিটা নটের সমান হয়ে যাবে এবং এই লেভেলটাকে সে মেনটেন করবে, এর চেয়ে সে কিন্তু আর নিচের দিকে নামবে না। তো এখন এই যে রেট অফ কুলিং যেটা মানে ডি থিটা বাই ডিটি যেটা, ইট ইজ প্রপোর্শনাল টু দি টেম্পারেচার ডিফারেন্স, মানে থিটা 1 মাইনাস থিটা নট। এটা ঠান্ডা ছিল, সরি এটা গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেল। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে প্রথমত এই প্রপোর্শন সাইনটা উঠলে একটা কনস্ট্যান্ট আছে, সেটাকে বলা হয় কে ডি থিটা বাই ডিটি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ওই কে ইন্টু একটা কনস্ট্যান্ট থিটা 1 মাইনাস থিটা 2, সরি থিটা নট। এখন এখান থেকে আমি ইন্টিগ্রেট করতে পারি ডি থিটা বাই এই পোর্শনটা মানে ডি থিটা বাই থিটা 1 মাইনাস থিটা নট ইকুয়াল টু কে ইন্টু ডিটি। তো যদি আমি ইন্টিগ্রেশনটা করি সেখান থেকে একটা ইকুয়েশন বেরিয়ে আসে, আমি যে মানে ডিরেক্টলি জিনিসটাকে লিখে যেটা বেরোবে সেটা আসে তোমার যে কে টি ইকুয়াল টু লগ ই বেস থিটা মাইনাস থিটা নট মাইনাস থিটা 1 মাইনাস থিটা নট, এইটা চলে আসে ইকুয়েশনটা যদি আমি ইন্টিগ্রেশনটা করি, বুঝতে পারলে? আর এটা কি আমরা বলি নিউটনস ল অফ কুলিং, বুঝলে? লিখে নাও এটাকে। কিন্তু মনে রাখবে এই টেম্পারেচার যে ডিফারেন্সটা হবে কুলিংয়ে সেটা কিন্তু খুব বেশি হলে চলবে না, কম ডিফারেন্স হবে, 10 ডিগ্রি 15 ডিগ্রি এরকম ধারা, খুব বেশি হলে কিন্তু চলবে না, মানে 30 ডিগ্রি 40 ডিগ্রি ডিফারেন্স তাহলে হবে না, তখন এটা অ্যাপ্লিকেবল নয়। মানে এটা কম হিটের ডিফারেন্স হলে এই লটা ইউজ করা যাবে। হুম 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 একদম তাই, 10-15 ডিগ্রি অবধি ইউজ করা যায়, তারপর করা যায় না, কারণ তারপরে রেডিয়েশনটা খুব বেশি হয়ে যায়, তো তখন তোমাকে শুধুমাত্র এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আর হবে না। এখনও রেডিয়েশনটা হচ্ছে কিন্তু সেটা কম আছে একটুখানি, তখন তুমি রেডিয়েশন খুব বেশি পেয়ে যাবে।
হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এবার এই যে ফর্মুলাটাকে আমরা পড়লাম, এই ফর্মুলা থেকে আমরা আরেকটা জিনিস বার করতে পারি কনসেপচুয়ালি, সেটা হলো তার ডেরিভেশনটা আমাদের নেই, জাস্ট আমি জিনিসটাকে বলে দিচ্ছি। যেটা এখান থেকে বেরোয় সেটা হলো, চলো এখানে লিখে দিই। ধরো আমি বললাম যে লেখো আ বডি কুলস ফ্রম, এটা লিখে নাও, আ বডি কুলস ফ্রম θ1 to θ2, θ1 to θ2, হ্যাঁ লিখেছি। in time t। লিখেছো? হ্যাঁ। and the surrounding temperature is θ0। লিখেছো? হ্যাঁ লিখেছি। then θ2 থেকে θ1-এ আসছে, তাই তো? তো তাহলে যে রেটটা তার হবে দ্যাট উইল বি ইকুয়াল টু, θ1 to ও সরি, θ2। θ1 থেকে θ2-তে, সরি, তাহলে θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই যে টাইমটা লাগলো দ্যাট উইল বি ইকুয়াল টু কে ইন্টু θ1 প্লাস θ2 ডিভাইডেড বাই 2 মাইনাস θ0। এইটা চলে আসে ফর্মুলাটা। বুঝতে পারলে? এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, খুব পপুলার কোয়েশ্চেন থাকে যে মনে করো একটা কোনো বডি 60 থেকে 50-এ এলো, 2 সেকেন্ড সময় লাগলো, এবং তার সারাউন্ডিং টেম্পারেচার সাপোজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তুমি বলো যে তাহলে সেটা 50 থেকে 40-এ আসতে কত সময় লাগবে। তো প্রথমে এখানটাতে 60, এখানে 50 ডিভাইডেড বাই সময়টাকে দিয়ে দেবো, সেখান থেকে কে বার করে নেবো, এখানে আবার ভ্যালুগুলোকে সব পুট করব, এবং পরেরটাতে কি বলছে, পরেরটা বলছে 40 থেকে 30-এ আসতে, নাকি না 50 থেকে 40-এ আসতে। তাহলে তখন আমি কি করব না, তখন θ1 কত হয়ে যাবে 50, এখানে কত হয়ে যাবে 40, তখন আমি টাইমটাকে ইউজ করে নেবো। বুঝতে পারলে? কত টাইম বার করতে হবে, কে ভ্যালু বার করে ফেলে সব পুট করবো, আনসার বেরিয়ে যাবে। বুঝতে পারলে? টাইম কি করে বার করি? দেখো, ধরো তোমাকে বললো 60 থেকে 50-এ এসছে 2 সেকেন্ডে, সারাউন্ডিংটা হচ্ছে 10 সেকেন্ড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 50 থেকে 40 আসতে কত সময় লাগবে? বুঝতে পারলে? আচ্ছা, টি মানে কি? টাইমটা তো, তাই না? তাই হ্যাঁ। তো? তাহলে প্রথমে আমি ইকুয়েশনটাতে অ্যাপ্লাই করবো, কি অ্যাপ্লাই করবো? প্রথমে θ1 কত হবে 60, 60 মাইনাস 50 বাই সময় কত 2 ইকুয়াল টু কে ইন্টু কত ছিল 60, 60 প্লাস 50 বাই 2 মাইনাস 10। 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। 2 নম্বরটা কি হচ্ছে? এইটা কোনখান থেকে? 50 থেকে 40, তাই লিখে দাও 50 মাইনাস 40, টাইমটা আমাকে বার করতে হবে, ধরলাম টি। আচ্ছা, কেটা তো কেই থাকবে কারণ মেটেরিয়ালটা সেম আছে। এখানে কত লিখবো আমি এখন? 50 প্লাস 40 হয়ে যাবে ডিভাইডেড বাই 2 মাইনাস সারাউন্ডিংটা সেম আছে 10। তাহলে তুমি দেখো এখান থেকে তুমি টি বার করতে পারো দুটো ইকুয়েশন থেকে। হ্যাঁ। ব্যাস, বাস এই কোয়েশ্চেনটাই শুধু জিজ্ঞেস করে, এই ফর্মুলা থেকে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। লিখে নাও। বলছি ফার্স্ট ইকুয়েশনটাতে হলো একটাতে হলো 60 মাইনাস 50/2 আর একটা হলো 60 প্লাস 30। সেকেন্ড ইকুয়েশনটাতে 50 মাইনাস 40 আর ওটাতে 50 প্লাস 40 ওটা কেন 30 হলো? না, ওটা 50 লেখা আছে, ও 50 লেখা আছে, চাইনিজে লিখেছে তাই তুমি বুঝতে পারোনি ওটা। হয়েছে? হ্যাঁ স্যার। চলো।
তো আমাদের এই হিট ট্রান্সফার যে পার্টটা, রেডিয়েশন সমস্ত কিছু, এইগুলো এই হিট ট্রান্সফারটা পুরো শেষ হয়ে গেল, ঠিক আছে। পরের ক্লাসে আবার কাইনেটিক থিওরি অফ গ্যাসেস ওইগুলো দেখবো। তো আজকে এতটা থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। চলো, টাটা। থ্যাংক ইউ স্যার। স্যার বলছি যে আমাদের তো আপনি আগের দিনই পড়িয়েছিলেন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ওখানে ডিগ্রি অফ ফ্রিডম, তারপর বিভিন্ন প্রসেস, অ্যাডিয়াবেটিক, এগুলো হয়ে গেছিলো? ওখানে না না, হয়নি। আপনি পড়িয়েছিলেন এনার্জি ওয়েভ আর আইসোটপিক বডি ওইগুলো। ওটা তোমার হিট Friends. ট্রান্সফার, হিট ওইগুলো হয়েছিল। এখন ওটা হয়নি, ওটা পরের দিনকে করবো আমরা। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, ঠিক আছে, বিভিন্ন প্রসেস যেগুলোর মাধ্যমে ওয়ার্ক ডান বার করতে হয়। চলো, কালকে আবার পরের ক্লাসে আবার দেখাবে, টাটা। স্যার মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস।